রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরাকে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। শীঘ্র পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-35। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন না করায় পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে আবুধাবি। আগের মতোই সীমান্তে বাংলাদেশি হত্যা চালিয়ে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিতে সময় নিচ্ছে ইরান। ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সেই ঘাঁটি থেকে তারা হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। গত মার্চ মাসের শুরুতে ইরাক আর্মি ইসরায়েলের এই গোপন ঘাঁটি সম্পর্কে প্রাথমিক সন্ধান পায়। সে কারণে ইসরায়েল আর্মি ইরাকি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়। ইরাক আর্মি তখন মনে করেছিল যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার প্রকাশ করেছে চাঞ্চল্যকর এই খবর। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আমেরিকান কর্মকর্তা এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, 28শে ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার ঠিক আগে ইসরায়েল এই ঘাঁটিটি নির্মাণ করেছিল। ইসরায়েলি বিমান বাহিনীকে সহায়তা করার জন্য রসদ সরবরাহের একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য এই ঘাঁটি নির্মাণ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিশেষ বাহিনীর সৈন্য এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দলও ছিল, যারা কোনো ইসরায়েলি পাইলট ভূপাতিত হলে ব্যবস্থা নিতে প্রস্তুত ছিল। সংবাদপত্রটির মতে, এই ঘাঁটিটি রক্ষা করার জন্য ইসরায়েলি সৈন্যরা ইরাকি বাহিনীর বিরুদ্ধেও বিমান হামলা চালিয়েছে। কারণ ইরাক আর্মি মার্চের শুরুতে ইসরায়েলের এই গোপন ঘাঁটি আবিষ্কারের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর আগে ইরাকি গণমাধ্যম জানায়, একজন স্থানীয় মেষপালক একটি প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার ও গোলাগুলির মতো অস্বাভাবিক সামরিক কার্যকলাপ প্রত্যক্ষ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরাকি বাহিনীর উপর ইসরায়েলের হামলার ফলে ইরাকি বাহিনী পরবর্তী যে কোনো তদন্ত থেকে বিরত থাকতে বাধ্য হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরাকে ইসরায়েলের এই গোপন ঘাঁটির বিষয়ে জানত যুক্তরাষ্ট্র। এমনকি ইরাকি বাহিনীর উপর ইসরায়েলের হামলার খবরও জানত ওয়াশিংটন। শীঘ্রই চীন থেকে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট J-35 এর প্রথম চালান পেতে যাচ্ছে পাকিস্তান। এর ফলে ভারতের বিরুদ্ধে বিমান শক্তির দিক দিয়ে রাতারাতি পাকিস্তান নতুন উচ্চতায় পৌঁছে যাবে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, চলতি বছর যে কোনো সময় পাকিস্তান এসে পৌঁছতে যাচ্ছে চীনা যুদ্ধ বিমান J-35। প্রথম চালানে 4 থেকে 12টি J-35A জেট অন্তর্ভুক্ত থাকতে পারে। পাকিস্তান চীন থেকে 40টি J-35 যুদ্ধ বিমান কেনার অর্ডার দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে পাকিস্তান সরকার তথ্য প্রকাশ করে। চীনা J-35 ছাড়াই পাকিস্তান বিমান শক্তির দিক দিয়ে ভারতের তুলনায় দীর্ঘদিন ধরে শ্রেষ্ঠ স্থানে রয়েছে। এ অবস্থায় পাকিস্তান বিমান বাহিনীতে যেখানে পঞ্চম প্রযুক্তির বিমান যুক্ত হতে যাচ্ছে, সেখানে ভারত এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মের বিমান কেনার কোনো অর্ডারই দেয়নি কোনো দেশে। ফলে অন্তত আরো কয়েক বছর লাগতে পারে ভারতের এ ধরনের বিমানের অধিকারী হতে। পাকিস্তান দীর্ঘদিন ধরে চীনের সহায়তায় নির্মাণ করে আসছে J-17 ফাইটার জেট। এছাড়া তারা চীন থেকে সংগ্রহ করেছে J-10C নামক আধুনিক মাল্টি রোল ফাইটার জেট। এগুলোই মূলত বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর মূল শক্তি। অপরদিকে ভারতের বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান হল ফ্রান্সের তৈরি ডাসল্ট রেফালে। তবে 2025 সালের মে মাসের আকাশ যুদ্ধে পাকিস্তানের J-10C ও J-17 ফাইটার জেটের কাছে ধরাশায়ী হয়েছে ভারতের রেফালে ফাইটার জেট। 10 মে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন করছে। 2025 সালের 6 মে মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালায় ভারত। পাকিস্তান 7 মে থেকে 10 মে পর্যন্ত সেই আগ্রাসনের জবাব দেয়, যার নাম ছিল মার্কা ই হক। পাকিস্তান দীর্ঘদিন ধরে J-17 থান্ডার থেকে শুরু করে J-10C পর্যন্ত উন্নত প্ল্যাটফর্মের জন্য চীনের সাথে অংশীদারিত্ব করে আসছে। এই গভীর সহযোগিতা ইসলামাবাদকে J-35 এর প্রথম রপ্তানি গ্রাহক হিসেবে সবচেয়ে সম্ভাব্য অবস্থানে রাখে। চীনের J-35 বিমানে রয়েছে টুইন ইঞ্জিন স্টেলথ ডিজাইন এবং অভ্যন্তরীণ অস্ত্রাগার ও উন্নত সেন্সর ফিউশন। বিমানটির অপারেশন রেঞ্জ প্রায় 1200 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক 2 এর বেশি। এতে রয়েছে কৌশলগত ইকোসিস্টেম সুবিধা। বিমানের আসল গেম চেঞ্জারটি এর সম্পূর্ণ প্যাকেজের মধ্যেই নিহিত। পাকিস্তান J-35
JF-35 এর পাশাপাশি KJ-500 আকাশ ভিত্তিক আগাম সতর্কীকরণ বিমান এবং HQ-19 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সংগ্রহ করছে। এই সমন্বিত পদ্ধতি একটি শক্তিশালী নেটওয়ার্ক কেন্দ্রিক সক্ষমতা তৈরি করে। KJ-500 বর্ধিত রাডার কভারেজ এবং কমান্ড ফাংশন সরবরাহ করে। অন্যদিকে HQ-19 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশপথে আসা হুমকির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। এই ধরনের একটি ব্যাপক চুক্তি পাকিস্তানের স্তর ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে পাকিস্তান সমগ্র অঞ্চল জুড়ে আক্রমণাত্মক সক্ষমতা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার উভয় দিক দিয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে রাডার ফাঁকি দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে গোপন অপারেশন চালাতে পারবে পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা ইতোমধ্যেই উন্নত চীনা সিস্টেমে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের জবাব দেয়নি ইরান। তেহরান বলেছে তারা এই প্রস্তাব এখনও পর্যালোচনা করছে এবং উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি বর্তমানে ইরানি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারা এর জবাব তৈরির কাজ করছে। ইসমাইল বাঘাই জানান, ইরানের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এ লক্ষ্যে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফার পরিকল্পনা পাঠানো হয়েছে। ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের উপায় এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে প্রস্তাবের জবাব দেওয়ার সুনির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেননি মুখপাত্র। তিনি বলেন, তেহরানে সংশ্লিষ্ট সব অংশীদার, যাদের মধ্যে রেভলিউশনারি গার্ড IRGC, শীর্ষ কূটনীতিক, পার্লামেন্ট সদস্য এবং সমঝোতাকারী দল রয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে। বাঘাইয়ের মতে এই জবাব যে কোনো সময় দেয়া হতে পারে, তবে তা হবে ইরানিদের জন্য একটি উপযুক্ত সময়ে। এদিকে শনিবার লেবাননের গোটা দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অর্ধ শতাধিক লেবানিজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে BSF এর গুলিতে নিহত 2 বাংলাদেশির লাশ 18 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। শনিবার বিকেলে কসবা উপজেলার ক্ষীরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। শুক্রবার রাতে সীমান্ত এলাকায় BSF এর গুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শেখ হাসিনার আমলে ভারত যেমন সীমান্তে বাংলাদেশিদের অবাধে গুলি করে হত্যা করত, সেই একই ধারা এখনো অব্যাহত রয়েছে কোনো প্রতিকার ছাড়াই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের এই চেষ্টায় ক্ষুব্ধ ইসরায়েলের দোসর সংযুক্ত আরব আমিরাত। এর জেরে পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে বহিষ্কার শুরু করেছে আমিরাত। এর আগে পাকিস্তানের কাছে পাওনা মাত্র $3.5 বিলিয়ন ঋণ পরিশোধের জন্য চাপ দেয় আবুধাবি এবং এপ্রিল মাসের মধ্যে পাকিস্তান তা পরিশোধ করতে বাধ্য হয়। সংযুক্ত আরব আমিরাত ভারতেরও বিশেষ বন্ধু দেশ। দেশটিতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক হল ভারতীয় এবং এ সংখ্যা 40 লাখের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিদের সংখ্যা প্রায় 20 লাখ। ইরান যুদ্ধ বন্ধ করতে চাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে একটি খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। আমিরাতের বিভিন্ন কোম্পানিতে কাজ করা 20 জনেরও বেশি পাকিস্তানের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা সবাই জানিয়েছেন, গত মাসে তাদের হঠাৎ করে গ্রেফতার, আটক এবং নির্বাসিত করা হয়েছে। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পাকিস্তান আর কোনো পথ বেছে নিতে পারত কিনা আমার জানা নেই। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত পাকিস্তানি শ্রমিকেরা উভয় সংকটে পড়েছেন বলে মনে হচ্ছে। তারা বলছেন, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবাংলার সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক, শিক্ষাবিদ ও সংখ্যালঘু অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে আগামী 1 দশকেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক অবস্থানে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং ভোটার তালিকা সংশোধন, নাগরিকত্ব যাচাই এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে তা পশ্চিম বাংলার মুসলমানদের জন্য দীর্ঘমেয়াদী সংকট ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভোটার তালিকায় যেভাবে সংশোধন আনা হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় ফেরা কঠিন হয়ে উঠতে পারে। তাদের দাবি, ভোটাধিকার সংকুচিত হওয়ার এই প্রবণতা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়,
বরং এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, যার মাধ্যমে বিরোধী ভোট ব্যাংককে দুর্বল করা হচ্ছে। পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থানে বাংলাদেশ জুজু নিয়ে বিজেপির অপরাজনীতির কিছুটা তুলে ধরেছেন। পশ্চিম বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়ছে। পর্যবেক্ষকদের মতে রাজ্যের ক্ষমতা কাঠামোয় মুসলমানদের যে সীমিত উপস্থিতি এতদিন ছিল, ভবিষ্যতে সেটিও সংকুচিত হয়ে আসতে পারে। তারা উল্লেখ করেন, এবারই পশ্চিম বাংলায় প্রথমবারের মতো এমন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম সদস্য নেই। এই ঘটনাকে অনেকে প্রতীকী পরিবর্তনের চেয়েও বেশি কিছু হিসেবে দেখছেন। তাদের মতে এটি ভবিষ্যতের রাজনৈতিক প্রবণতার ইঙ্গিত বহন করছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, আগামী বছরগুলোতে পশ্চিম বাংলার মুসলমানরা শুধু প্রশাসনিকভাবেই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও ক্রমবর্ধমান চাপে পড়তে পারেন। তাদের আশঙ্কা, মুসলমানরা যে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এতদিন ধরে জনপরিসরে ধরে রাখার চেষ্টা করেছে, তা ধীরে ধীরে সংকুচিত হবে। জনপরিসরে মুসলিম পরিচয়ের দৃশ্যমানতা কমে আসবে এবং ধর্মীয় পরিচয় বহন করাটাই অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এখনকার রাজনীতিতে মুসলমানদেরকে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং সন্দেহভাজন নাগরিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী শব্দটিকে রাজনৈতিকভাবে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যাতে সাধারণ মুসলমানরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থানকে অনেকেই কেবল একটি দলের নির্বাচনী সাফল্য হিসেবে দেখছেন না, বরং এটিকে রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের একটি বড় পরিবর্তন হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির রাজনীতি এমন এক জাতীয়তাবাদী কাঠামো তৈরি করেছে যেখানে জাতীয় পরিচয় এবং হিন্দু পরিচয়কে প্রায় একই অর্থে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মুসলমানদেরকে অনেক ক্ষেত্রেই অন্য বা বহিরাগত হিসেবে চিত্রিত করা হচ্ছে। পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে ভারতের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছে। বামপন্থী রাজনীতি, বাংলা ভাষাভিত্তিক সাংস্কৃতিক চেতনা এবং তৃণমূল কংগ্রেসের তুলনামূলক সহনশীল অবস্থানের কারণে মুসলমানরা এখানে অন্তত সাংস্কৃতিক নিরাপত্তা অনুভব করতেন বলে মত দেন পর্যবেক্ষকরা। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের ফলে সেই নিরাপত্তা বোধ দুর্বল হয়ে পড়ছে। ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসামে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রক্রিয়ার অভিজ্ঞতা পশ্চিম বাংলার মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছেন, ভোটার তালিকা হালনাগাদের নামে বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হতে পারে। আর তা হলে গণতান্ত্রিক কাঠামোয় মুসলমানদের রাজনৈতিক প্রভাব আরও কমে যাবে। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার সুযোগ নয়, এটি নাগরিক মর্যাদার অন্যতম ভিত্তি। যখন কোনো জনগোষ্ঠী মনে করে যে তাদের ভোটের মূল্য কমে যাচ্ছে অথবা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন তারা ধীরে ধীরে রাজনৈতিকভাবে অদৃশ্য হয়ে পড়ে। অনুপ্রবেশকারী ইস্যুটি নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। বিশেষ করে বাংলা ও আসামের মতো সীমান্তবর্তী অঞ্চলে এই শব্দটি এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে অবৈধ অভিবাসনের প্রশ্নটি জটিল ও ঐতিহাসিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত হলেও রাজনৈতিক প্রচারণায় এটিকে প্রায় পুরোপুরি ধর্মীয় রূপ দেয়া হয়েছে। ফলে বহু প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী মুসলমানরাও নিজেদের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
পশ্চিম বাংলার মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন গবেষণা ও কমিশনের প্রতিবেদনে দেখা গেছে শিক্ষাগত ও অর্থনৈতিক সূচকে পশ্চিম বাংলার মুসলমানরা দীর্ঘদিন ধরেই পিছিয়ে আছেন। তৃণমূল সরকারের সময় সংখ্যালঘু উন্নয়নমূলক কিছু প্রকল্প চালু হলেও তা কাঠামোগত বৈষম্য খুব বেশি কমাতে পারেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারি চাকুরি, উচ্চশিক্ষা ও প্রশাসনিক পদে মুসলমানদের প্রতিনিধিত্ব এখনও তুলনামূলক কম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতদিন মুসলমানদের মধ্যে অন্তত এই ধারণা ছিল যে তারা সাংস্কৃতিকভাবে স্বীকৃত নাগরিক। তারা ধর্মীয় পোশাক, আচার কিংবা পরিচয় নিয়ে জনপরিসরে চলাফেরা করতে পারতেন। এখন সেই পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক পর্যবেক্ষক মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতি কেবল নির্বাচনী রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, সংবাদ মাধ্যম এবং সামাজিক আচরণেও প্রভাব বিস্তার করছে। মুসলমানদের নিয়ে নেতিবাচক প্রচারণা বাড়তে থাকলে সমাজে তাদের প্রতি অবিশ্বাসও বাড়বে। এর ফলে মুসলমানরা নিজেদের পরিচয় আড়াল করতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বিধানসভায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সদস্য নির্বাচিত হলেও তাদের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এক বিশ্লেষক বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ বা সংঘাত হয়তো মুসলিম বিধায়কেরা সামাল দিতে পারবেন, কিন্তু বড় রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা প্রশাসনিক নীতির বিরুদ্ধে তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ খুব সীমিত। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা অনেক সময় নির্বাচিত প্রতিনিধিদের চেয়ে প্রশাসনিক কাঠামোর হাতে বেশি থাকে। ফলে পুলিশ, আমলাতন্ত্র ও অন্যান্য প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব বৃদ্ধি পায়, তাহলে সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। পশ্চিমবাংলার মুসলমানদের সামনে আরেকটি বড় সংকট হিসেবে দেখা হচ্ছে পরিচয়ের প্রশ্নকে। একদিকে তারা বাঙালি, অন্যদিকে মুসলমান। দীর্ঘদিন এই দুই পরিচয়ের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাঙালি সংস্কৃতিকেও নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মুসলমানদেরকে আসল বাঙালি সংস্কৃতির বাইরে ঠেলে দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হচ্ছে। রাজনৈতিক প্রচারণায় গরু পাচার, সীমান্ত অপরাধ, জনসংখ্যা বৃদ্ধি কিংবা নিরাপত্তা ইস্যুর সঙ্গে মুসলমান পরিচয়কে জুড়ে দেওয়ার প্রবণতা সমাজে বিভাজন বাড়াচ্ছে বলে মত দেন পর্যবেক্ষকরা। ফলে মুসলমানদের ব্যক্তি পরিচয় নয়, বরং একটি সমস্যা হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে পুরো পরিস্থিতিকে একেবারে একমুখীভাবে দেখার পক্ষেও নন অনেকেই। পশ্চিম বাংলায় এখনো ভাষাভিত্তিক বাঙালি পরিচয় এবং নাগরিক সমাজের ভূমিকা যথেষ্ট শক্তিশালী বলেও মনে করেন তারা। মানবাধিকার সংগঠন, ছাত্র আন্দোলন, বুদ্ধিজীবী মহল এবং সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশ এখনো বহুত্ববাদী রাজনীতির পক্ষে সক্রিয় রয়েছেন। ফলে প্রকাশ্যে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন সহজ হবে না বলেও মত রয়েছে। একই সঙ্গে মুসলমানদের মধ্যেও রাজনৈতিক সচেতনতা বাড়ছে। তারা শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সাংবিধানিক মর্যাদার প্রশ্নেও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীন ও কার্যকর থাকে তার উপর। ভারতের সংবিধান এখনও ধর্মনিরপেক্ষতার নীতি ধারণ করে। আদালত, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম ও নাগরিক সমাজ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। কিন্তু এসব প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাব বাড়তে থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার আরও দুর্বল হয়ে পড়তে পারে। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম বাংলার মুসলমানদের সামনে একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার সময় শুরু হয়েছে। ভোটাধিকার সংকোচন, রাজনৈতিক প্রতিনিধিত্বের দুর্বলতা, সাংস্কৃতিক পরিচয়ের ওপর চাপ এবং অনুপ্রবেশকারী ইস্যুর রাজনীতি মিলিয়ে তারা ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন। এই পরিস্থিতি শুধু পশ্চিম বাংলার রাজনীতির প্রশ্ন নয়, বরং ভারতের গণতন্ত্র কতটা বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক থাকবে সেই বৃহত্তর প্রশ্নের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে ইরানের উন্নত মিসাইল ও ড্রোনগুলো তাক করে রাখা হয়েছে। কার্যত এই অঞ্চলের মার্কিন সেনাদের ঘিরে রেখেছে ইরানি বাহিনী। যে কোনো মুহূর্তে আঘাত হানার চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছেন ইরানি সেনারা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি শনিবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে। আমরা শুধু নিক্ষেপের আদেশের অপেক্ষায় আছি। পারস্য উপসাগরে সাম্প্রতিক সময়ে মার্কিন উস্কানি বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিনিয়র কমান্ডারের বিবৃতি সামনে এলো। এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোনো ধরনের মার্কিন আগ্রাসন আর সহ্য করবে না। সম্প্রতি জাস্ক এর কাছে ইরানি জাহাজ ও ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে আইআরজিসি যে বিধ্বংসী পাল্টা অপারেশন চালিয়েছিল তার রেশ ধরেই এই সতর্কবার্তা দেয়া হলো। ইরানি কর্মকর্তারা মার্কিন রণকৌশলকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। এদিকে পারস্য উপসাগর বা এর বাইরে ইরানি তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি নেভি। তারা জানিয়েছেন, ইরানের কোনো জাহাজে আঘাত করা হলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং শত্রু জাহাজগুলোর উপর বিধ্বংসী পাল্টা হামলা চালানো হবে। শনিবার সন্ধ্যায় আইআরজিসি নেভি কমান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে হরমুজ প্রণালী সহ আন্তর্জাতিক জলসীমায় ইরানের সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আইআরজিসি নেভি কমান্ড তাদের সতর্ক বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরানি ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজে হামলার বিপরীতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন কেন্দ্রগুলো এবং শত্রুর জাহাজগুলোর উপর ভারী হামলা চালানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান তাদের তেল রপ্তানি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে কোনো ধরনের বিঘ্ন বা হুমকি সহ্য করবে না। গত কয়েকদিনে পারস্য উপসাগরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আইআরজিসির দেয়া তথ্য অনুযায়ী সম্প্রতি জাস্ক বন্দরের কাছে ইরানি জাহাজ ও ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে তারা সুনির্দিষ্ট ব্যাপক ভিত্তিক পাল্টা অভিযান চালিয়েছে। অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়। ইরান জানিয়েছে, এই হামলায় মার্কিন সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলো ওই এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া ৩৯ দিনের দীর্ঘ সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের মূল শিল্প খাতগুলোকে দুর্বল করার যে কৌশল যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। শনিবার ইরানের ভারী শিল্প খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আগ্রাসনের শেষ দিনগুলোতে দেশের প্রধান পেট্রোকেমিক্যাল ও ইস্পাত কারখানাগুলোতে বোমা হামলা চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানে ব্যাপক বেকারত্ব সৃষ্টি করা এবং জনমনে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়া। ভাইস প্রেসিডেন্ট আরিফ জানান, আগ্রাসনে ক্ষতিগ্রস্ত উৎপাদন অবকাঠামোগুলো পুনর্নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। তিনি বলেন, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে। সরকার এই প্রক্রিয়াকে সফল করতে তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। ইরানের তেল বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ জুড়ে রয়েছে ইস্পাত ও পেট্রোকেমিক্যাল শিল্প। এই খাতগুলো দেশের যুব সমাজের কর্মসংস্থানেরও প্রধান উৎস। হামলার বিবরণ দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরান ও পশ্চিম এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা মোবারাকাহ স্টিল মিলে সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়। খুজেস্তান স্টিলে উৎপাদন ও আনুষঙ্গিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করা হয়। পারস্য উপসাগরীয় উপকূলে আসালুয়েহ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের ইউটিলিটি ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যাতে ইরানের রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাধাগ্রস্ত হয়। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও চালুর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, শত্রুপক্ষ ইরানের অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চাইলেও সরকারের সময়োপযোগী পদক্ষেপে তা সফল হতে দেয়া হয়নি। ইরান মার্কিন চরম উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে তেহরান এই প্রণালী দিয়ে শত্রু জাহাজ চলাচল বন্ধ করে দেয় এবং অন্যান্য জাহাজের জন্য বিশেষ অনুমতি বাধ্যতামূলক করায় সেখানে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন অচলাবস্থা।
গত ৬৫ দিন ধরে চলা এই উত্তেজনায় প্রায় ২০,০০০ নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটে এখন পর্যন্ত অন্তত ১০ জন নাবিকের মৃত্যু হয়েছে। সিরিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারত সহ বিভিন্ন দেশের স্বল্প আয়ের কর্মীরা এখন সেখানে ভাসমান কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। জাহাজে মজুদ থাকা খাদ্য ও বিশুদ্ধ পানি ফুরিয়ে আসছে। ওষুধের অভাব ও গুরুতর অসুস্থতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এক ভারতীয় নাবিক জানিয়েছেন, তার জাহাজে ২ জন নাবিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে এক রুশ নাবিক জানিয়েছেন, তার কাছে সামান্য চাল ও পানি ছাড়া আর কিছুই নেই, এমনকি উচ্চ রক্তচাপের জরুরি ওষুধও শেষ হয়ে গেছে। চীনা তেল ট্যাঙ্কারের নেভিগেটর শামীম সাবেরের বরাতে জানা গেছে, পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে ইরানি নৌবাহিনী ওই অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে। তিনি জানান, জরুরি সামুদ্রিক যোগাযোগ চ্যানেলটি এখন আটকা পড়া নাবিকদের আকুল আর্তনাদে ভারী হয়ে উঠেছে। বর্তমানে প্রণালীটি পার হওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে ৮০০-র বেশি জাহাজ। শামীম সাবেরের জাহাজটি সারির একেবারে সামনে থাকায় তিনি খুব কাছ থেকে স্পিড বোটে টহলরত ইরানি সেনাদের দেখতে পাচ্ছেন। আকাশ জুড়ে সবসময় ভন ভন করছে ড্রোন। দীর্ঘদিন জাহাজে আটকা থাকায় ডেকগুলোতে পচা আবর্জনার স্তূপ জমেছে, যা রাখার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই। উদ্বেগ আর উৎকণ্ঠায় থাকা নাবিকরা বোর্ড গেম খেলে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সংবাদের দিকে তাকিয়ে দিন পার করছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পরিচালিত বেশ কিছু ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হিজবুল্লাহর ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলো সরাসরি ইসরায়েলি সেনা ও সামরিক সরঞ্জামের উপর নিখুঁতভাবে আঘাত হানছে। হিজবুল্লাহর প্রকাশিত প্রথম ভিডিওটি ৮ মের একটি অভিযানের। এতে দেখা যায় লেবাননের আলমা আল শাআব শহরের বিপরীতে নবনির্মিত নিমর আল জাবাল নামক একটি ইসরায়েলি সামরিক সাইট একটি ড্রোন লক্ষ্যবস্তু করছে। ড্রোনের ক্যামেরায় প্রথমে সাইটটির ভেতরে একটি মার্কাভা ট্যাঙ্ক শনাক্ত করা হয়। ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায় এক ইসরায়েলি সেনা সদস্য প্রাণ ভয়ে ট্যাঙ্ক থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তেই ড্রোনটি তার উপর সরাসরি আঘাত হানে। দ্বিতীয় ভিডিওটি গত ৫ মের একটি অভিযানের। সেখানে আল বাইয়াদা শহরে ইসরায়েলি সেনাদের একটি অবস্থান শনাক্ত করে একটি ড্রোন। ভিডিওতে দেখা যায় ড্রোনটি ওই এলাকায় টহল দিয়ে মার্কাভা ট্যাঙ্কগুলো এড়িয়ে একটি বসত বাড়িতে স্থাপিত অস্থায়ী কমান্ড সদর দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে। সদর দপ্তরের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা ২ ইসরায়েলি সেনা যখন প্রাণ বাঁচাতে দৌড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ড্রোনটি তাদের উপর আঘাত হানে। এদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্র শনিবার স্বীকার করেছেন, হিজবুল্লাহর অভিযানে একজন কর্মকর্তা সহ তাদের ৩ সেনা সদস্য আহত হয়েছেন। মুখপাত্রের ভাষ্য মতে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ ড্রোন ভূপাতিত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন রিজার্ভ সেনার অবস্থা আশঙ্কাজনক। অন্য একজন রিজার্ভ কর্মকর্তা এবং একজন সেনা সদস্য মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ড বিল পাশের প্রচেষ্টায় লিপ্ত ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে শতাব্দীর জল্লাদ আখ্যা দিয়েছেন মানবাধিকার সংস্থা রেড রিবনস ক্যাম্পেইন। ফিলিস্তিনিদের টার্গেট করে এই বিতর্কিত আইন এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সংস্থাটি কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। ইসরায়েলি কারাগারে বেআইনিভাবে আটকে রাখা ৯,১০০ ফিলিস্তিনির অধিকার রক্ষায় কাজ করা এই গোষ্ঠীটি সতর্ক করেছে, নতুন প্রস্তাবিত ব্যবস্থার অধীনে আটক অনেক ফিলিস্তিনি এখন মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। মানবাধিকার গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, বর্ণবাদ ও আপার্থাইড নীতি প্রচার এবং ফিলিস্তিনি বন্দীদের ঝুলিয়ে মারার আকাঙ্ক্ষা ব্যক্ত করার কারণে বেন গাভির ২০২৬ সালের শতাব্দীর জল্লাদের তকমা অর্জন করেছেন। তারা বলেন, ফিলিস্তিনিদের ফাঁসি দেওয়ার এবং সব উপায়ে তাদের হত্যা করার লক্ষ্য প্রকাশ করে বেন গাভির এই কুখ্যাত খেতাব অর্জন করেছেন। সংস্থাটি আরো বলেছে, আমরা মৃত্যুদণ্ডের প্রতি বেন গাভিরের এই চাপকে একটি বিপজ্জনক উস্কানি হিসেবে দেখছি। বর্তমানে ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী মোট বন্দী ৯,১০০ জনের বেশি। ৩,৫৩৫ জন ফিলিস্তিনিকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক ডিটেনশনের আওতায় আটকে রাখা হয়েছে। বন্দীদের মধ্যে ৩৪২ জন শিশু এবং ৮৪ জন নারী। ১১৯ জন বন্দী যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
করছেন। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গ্রেফতারের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রায় 5250। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।